আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শারমিন সুলতানা, নারায়ণগঞ্জ কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক। তোমাদের সবাইকে আজকের কলেজের ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে সামাজিক আইন ও সমাজকর্ম বিষয়ক চ্যাপ্টারে কিছু বিষয় সম্পর্কে ধারণা নেব। আজকে ক্লাসে তোমরা যা যা শিখতে পারবে তা হচ্ছে সামাজিক আইন কাকে বলে, অর্থাৎ সামাজিক আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা ধারণা নিতে পারবে। সামাজিক আইন কি উদ্দেশ্যে প্রণীত হয়েছে এবং সামাজিক আইনের উদ্দেশ্য ও গুরুত্ব প্রভৃতি বিষয় সম্পর্কে আমরা শিখতে পারব। এছাড়াও তোমরা সবাই শিখতে পারবে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সালের আইনের ধারাগুলো সম্পর্কে। সর্বপ্রথম আমরা বিভিন্ন আইন সম্পর্কে একটু ধারণা নেব। আইন কাকে বলে? আইন সাধারণত আমরা জানি রাষ্ট্রের সুশৃঙ্খল অবস্থা বজায় রাখার জন্য রাষ্ট্র কর্তৃক প্রণীত কোনো বিধি নিষেধকেই বলা হয় আইন। অর্থাৎ আইনের মাধ্যমে রাষ্ট্রের কল্যাণ আনার প্রচেষ্টা থাকে। আর সামাজিক আইন তাহলে কি একটু দেখে নিই। রাষ্ট্রীয় সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক যেসব আইন সমাজের অবাঞ্ছিত অবস্থা দূর করে সুন্দর, সুস্থ ও প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রণীত বিভিন্ন আইনই মূলত সামাজিক আইন নামে পরিচিত। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, রাষ্ট্র কর্তৃক যে বিধিনিষেধ সমাজকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ও প্রগতিশীলভাবে গড়ে তোলার জন্য তৈরি হয় তাই মূলত সামাজিক আইন। সামাজিক প্রগতি ও উন্নতির প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে যেসব আইনগত ব্যবস্থা রাষ্ট্রীয় সার্বভৌম কর্তৃক প্রণীত হয় তাকে আমরা মূলত সামাজিক আইন বলে থাকি। চলো এবার আমরা কিছু সংজ্ঞা দেখে আসি। সমাজ কল্যাণ অভিধানের সংজ্ঞা অনুযায়ী শারীরিক পঙ্গুত্ব, দারিদ্র্য অথবা রাজনৈতিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাবে যারা উন্নত জীবন লাভে অক্ষম, যেসব মানুষের প্রয়োজন পূরণের ব্যবস্থা গ্রহণ কিংবা সমাজের স্বল্প সুবিধাপ্রাপ্ত শ্রেণীর জন্য সেবা লাভ নিশ্চিতকরণ এবং তাদের অধিকার সংরক্ষণ কল্পে প্রণীত আইনকে মূলত সামাজিক আইন বলা হয়। এখানে আমরা সমাজ কল্যাণ অভিযানে কি দেখতে পাচ্ছি, যে যারা আসলে শারীরিকভাবে পঙ্গু অর্থাৎ প্রতিবন্ধী যাদেরকে আমরা বলি তাদেরকে, অথবা দরিদ্র মানুষদেরকে, অথবা বিভিন্ন রাজনৈতিক কারণে অথবা অর্থনৈতিকভাবে যারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেই সব মানুষদের, অর্থাৎ এইসব প্রতিবন্ধী, দরিদ্র আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মানের উন্নতি লাভের জন্য রাষ্ট্র যেসব সেবা লাভ নিশ্চিত করে, যেই মাধ্যমে, যে বিধিনিষেধ প্রণয়নের মাধ্যমে তাদেরকে মূলত সামাজিক আইন বলা হয়। এখানে কি বলেছে লাস্টের লাইনটা দেখো, যে সমাজের স্বল্প সুবিধা প্রাপ্ত শ্রেণী, যারা আসলে চাইলে অনেক সুবিধা পেতে পারে না, সেই সব মানুষদেরকে তাদের সেবা নিশ্চিত করার জন্য এবং তাদের অধিকার সংরক্ষণের জন্য যে বিধিনিষেধ রাষ্ট্র কর্তৃক প্রণীত হয়, অর্থাৎ রাষ্ট্র তাদের যেসব সুবিধা প্রদান করে তাদেরকে মূলত সামাজিক আইন আমরা বলে থাকি। আচ্ছা, কি কি উদ্দেশ্যে? তাহলে মানে আমরা আইনের সংজ্ঞা দেখে আমরা বুঝতে পারি আসলে কিছু কয়েকটা উদ্দেশ্যে মূলত সামাজিক আইন প্রণীত হয়েছে। তো নিচে আমরা সামাজিক আইনের লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্বগুলো সম্পর্কে জানব। দেখো, মূলত সামাজিক আইন কি উদ্দেশ্যে প্রণীত হয়? 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের কি সুশৃঙ্খল সমাজ কাঠামো সৃষ্টির জন্য, সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল সমাজ কাঠামো সৃষ্টির জন্য।
সুনিয়ন্ত্রিত বলতে আমরা কি বুঝতে পারছি? সুনিয়ন্ত্রিত বলতে রাষ্ট্রের কোনো বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে না, এখানে আমরা সমাজ কাঠামো সুন্দর থাকবে, যেখানে অন্যায় অবিচার থাকবে না, প্রত্যেকে তার ন্যায় বিচার পাবে, হ্যাঁ, এবং সমাজ সবাই প্রত্যেকে তার অধিকার সুন্দরভাবে পাবে। সেই অবস্থা সৃষ্টির জন্য মূলত কি করা হয়? সমাজে সামাজিক আইন প্রণয়ন করা হয় এবং সুশৃঙ্খল সমাজে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, হ্যাঁ, এই বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় অর্থাৎ সমাজ সুশৃঙ্খল করে রাখার জন্য সামাজিক আইন প্রণয়ন হয়। এটা সামাজিক আইন প্রণয়নের অন্যতম একটা উদ্দেশ্য। দেখো আর কি কারণে সামাজিক আইন প্রণয়ন করা হচ্ছে? আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, ন্যায্য অধিকার সংরক্ষণ। হ্যাঁ, প্রত্যেক ব্যক্তির ন্যায্য অধিকার সংরক্ষণ। ন্যায্য অধিকার সংরক্ষণ বলতে আমরা কি বুঝতে পারছি? ন্যায্য অধিকার হচ্ছে, দেখো আমরা প্রত্যেকই মানুষ, প্রত্যেকেরই অধিকার আছে, সেখানে ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না। হ্যাঁ, একটা সাধারণ গরিব মানুষেরও যেমন খিদা পায়, আমাদেরও মানে অন্যান্য মানুষেরও কিন্তু তেমনই খিদা পায়। তার সবচেয়ে প্রধান মৌলিক অধিকারটা কি? খাদ্যের অধিকার, তাই না? তাহলে এই ধরনের অধিকারগুলো বা অন্যান্য অধিকারগুলো যা আছে তা যেন প্রত্যেকটা ব্যক্তি ভোগ করতে পারে। সামাজিক আইন প্রণয়নের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ন্যায্য অধিকার সংরক্ষণ। প্রত্যেক ব্যক্তি, সেখানে প্রত্যেক ব্যক্তি এই আইনের অন্তর্ভুক্ত হবে। প্রত্যেক ব্যক্তি যাতে সমাজে তার ন্যায্য অধিকারটা পায় এবং সে ভোগ করতে পারে, এই উদ্দেশ্য মূলত সামাজিক আইন প্রণীত হচ্ছে। তাহলে আমরা দুটো পয়েন্ট অলরেডি পেয়ে গেলাম। কি 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 উদ্দেশ্যে সামাজিক আইন প্রণীত হয়? 1 নম্বর হচ্ছে সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য, 2 নম্বর হচ্ছে সমাজকে সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালনার জন্য, 3 নম্বর হচ্ছে সমাজে প্রত্যেক ব্যক্তির ন্যায্য অধিকার সংরক্ষণের জন্য সামাজিক আইন প্রণীত হয়। আচ্ছা, এবার আমরা 4 নম্বর পয়েন্টটা দেখি। দেখো সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ মানুষের আচরণটাকে নিয়ন্ত্রণ করার জন্য। দেখো আমরা চাইলে আমরা অনেকের ক্ষতি করে ফেলি নিজের অজান্তে বা জেনে শুনেও। হ্যাঁ, এই ধরনের মানুষের যেন ক্ষতি না হয়, হ্যাঁ, এই ক্ষতি যাতে করতে না পারে তার জন্য আইনের মাধ্যমে মানুষের আচরণ অনেক সময় নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। আর এই আচরণ নিয়ন্ত্রণ করাও এই সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য। আচ্ছা, এই অর্থাৎ সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য সামাজিক আইন প্রণীত হয়ে থাকে। আচ্ছা, আর কি কি আমরা দেখতে পাই? সামাজিক আইন সবসময় অবাঞ্ছিত অবস্থা রোধ করে। সামাজিক কোনো কিছু অবাঞ্ছিত যে অবস্থাগুলো, সেগুলো কিন্তু সামাজিক আইন বিভিন্নভাবে প্রতিরোধ করে থাকে। যেমন আমরা একটু উদাহরণ দিই, যেমন সতীদাহ প্রথা ছিল এক সময়। হ্যাঁ, তো কি হয়েছে যে তারা কোনো মেয়ের স্বামী মারা গেলে, এটা হিন্দুদের জন্য একটা প্রচলিত একটা বিধি ছিল এক সময়ে। সেখানে কি ছিল যে একটা মেয়ের স্বামী মারা গেলে মেয়েটাকে স্বামীর সাথে চিতায় সহমরণে যেতে হতো। এটা কিন্তু একটা সমাজের একটা মারাত্মক মানে অন্যায় একটা রোল। হ্যাঁ, কারণ দেখো এটা একটা অবাঞ্ছিত অবস্থা। তো এই অবস্থা থেকে মুক্তির জন্য কি হয়েছে? আইন প্রণয়ন করতে হয়েছে, যাতে তারা এই ধরনের ভুল কোনো মাধ্যমে সমাজে অবাঞ্ছিত অবস্থার সৃষ্টি না হয়। এরকম কোনো ধর্মীয় বিধানও ওদের ধর্মে কিন্তু অ্যাকচুয়ালি নেই। কোনো ধর্মে এই ধরনের বিধান নেই। তাহলে আসলে সমাজে অবাঞ্ছিত অবস্থা দূর করার জন্য অনেক সময় আইনের প্রয়োজন হয়, আইনের মাধ্যমে এগুলো বন্ধ করা হয়। তাহলে সমাজে অবাঞ্ছিত অবস্থা রোধ করার জন্য সামাজিক আইন প্রণয়ন করা খুবই জরুরি। এছাড়াও যেমন ধরো অবাঞ্ছিত অবস্থা বলতে কি বুঝি আমরা? যেমন ধরো মাদক দ্রব্য চালান হলো বা মাদক দ্রব্য বিভিন্নভাবে পাচার ইত্যাদি বিষয়গুলোতেও কিন্তু মানে যাতে সমাজে মাদকের খুব বেশি ছড়াছড়ি না হয়, এর জন্য কিন্তু আইন আছে। হ্যাঁ, আইনের মাধ্যমে কি করা হয়? এইসব যারা মাদক চালান করে তাদেরকে ধরা হয়, গ্রেপ্তার করা হয় বা বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করা হয়, যাতে সমাজটা বাঞ্ছিত অবস্থায় সৃষ্টি এবং সমাজ সুশৃঙ্খল থাকে। অর্থাৎ সমাজ কিন্তু অবাঞ্ছিত অবস্থা দূর করার জন্য সমাজে সামাজিক আইন প্রণীত হয়ে থাকে। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি? বাঞ্ছিত সমাজ কাঠামো গঠন। হ্যাঁ, বাঞ্ছিত সমাজ কাঠামো গঠন মানে কি? যেটা আমরা চাই, যেটা আমরা কামনা করি, সেটাকে আমরা বাঞ্ছিত সমাজ কাঠামো বলে থাকি। হ্যাঁ, তো বাঞ্ছিত সমাজ কাঠামো গঠনে সাহায্য করে থাকে সামাজিক আইন। অর্থাৎ সমাজটাকে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য যাতে প্রত্যেকটা মানুষ তার অধিকারটাকে পায়, তার জন্যই কিন্তু আমরা কি বিভিন্ন রাষ্ট্র তার নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সামাজিক আইন প্রণয়ন করে থাকে, যাতে সমাজটা সুন্দর বাঞ্ছিতভাবে গড়ে ওঠে। সমাজটাকে সবাই যেন সমাজের প্রত্যেকটা বিষয় উপভোগ করতে পারে, রাষ্ট্রের প্রত্যেকটা বিষয় উপভোগ করতে পারে। অর্থাৎ বাঞ্ছিত সমাজ কাঠামো গঠনের জন্যও কিন্তু সামাজিক আইন প্রণয়ন হয়। এটা সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য।
আচ্ছা, আমরা দেখতে পাই সামাজিক আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষের সামাজিক আচার আচরণ নিয়ন্ত্রণ। আমরা যেন কেউ কারো ক্ষতি করতে না পারি, যেমন ধরো কেউ কারো জায়গা জমি জোর করে ভোগ দখল করতে না পারে, বা অন্যায়ভাবে কাউকে যেমন ধরো যৌতুকের জন্য নির্যাতন করে। হ্যাঁ, যৌতুক প্রথাটা কিন্তু একটা ভুল প্রথা, যা আসলে বাস্তবে সাথে মানে কি, মানে তুমি যা করবা তোমার ভবিষ্যতে কিন্তু তাই ফেরত আসবে। হ্যাঁ, তো এগুলো এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু মূলত সামাজিক আইন প্রণয়ন করা হয়। আচ্ছা, আসলে মানুষ আমরা প্রকৃতিগত ভাবে অনেকেই হচ্ছে যে স্বার্থপরতা, হ্যাঁ, এই স্বার্থপরতা দূর করার জন্য আমরা সবাই যাতে মিলেমিশে থাকতে পারি, অর্থাৎ আচার আচরণ সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সামাজিক আইন প্রণীত হয়। অর্থাৎ যে কোনো মানুষ তার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, আমরা আমাদের নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে কি করব, সমাজ ও সমষ্টির প্রতি সচেতন থেকে অনুমোদিত আচরণ করার উদ্দেশ্যে সামাজিক আইন প্রণীত হয়। আচ্ছা আচ্ছা, সামাজিক আইনের প্রণয়নের অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে কি, ক্ষতিকর প্রথার উচ্ছেদ সাধন। যেমন আমরা কি করেছি, যে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন প্রণয়ন হয়েছে, তাতে সতীদাহ ওই যে ওই মেয়েদেরকে স্বামীর সাথে চিতায় জ্বলতে না হয়। আবার কি হয়েছে, পরবর্তীতে বিধবা বিবাহ আইন প্রচলন হয়েছে। কি হতো তখন, সমরণের যেত না, এখন তো ওই বিধবারা কি পরবর্তীতে বিয়ে দেওয়া যেত না। হ্যাঁ, তখন তাদেরকে খুবই বাজে একটা লাইফ লিড করতে হতো। কেন? কারণ তাদের অনেক ধরনের নিয়ম কানুন ছিল, এবং অনেকেই অনেক ছোট বয়সে বিধবা হতো তখনকার সময়ে, কিন্তু সারা জীবন তারা অনেক কষ্টের মধ্যে থাকতো। তো এই কষ্ট থেকে মুক্তির জন্যই মূলত ক্ষতিকর এই কষ্ট থেকে মুক্তির জন্যই মূলত এই সামাজিক আইন প্রণীত হয়। হ্যাঁ, এই বিধবা বিবাহ আইন প্রচলন করা হয়। তো এগুলো হচ্ছে কি, ক্ষতিকর প্রথা উচ্ছেদ সাধন করাই হচ্ছে সামাজিক আইনের মূল উদ্দেশ্য, যাতে সমাজটা কি হয়, খুব সুন্দরভাবে সমাজে গঠনমূলক পরিবেশ বজায় রাখা যায়। এইসব ক্ষতিকর প্রথা উচ্ছেদের মাধ্যমে কি করা হয়, সমাজটাকে সুন্দরভাবে পরিবর্তন করা যায়, সমাজটা সুন্দরভাবে সমাজ সুশৃঙ্খলভাবে সমাজটা নিয়ন্ত্রিতভাবে সমাজ পরিচালনা করা যায়। এছাড়া সমাজের সুন্দর বাঞ্ছিত পরিবেশও সৃষ্টি হয় এইভাবে ক্ষতিকর প্রথা উচ্ছেদ সাধনের মাধ্যমে। আর এই সমস্ত বিষয়ই সামাজিক আইনের সমর্থন ছাড়া আসলে সম্ভব হয় না। যেমন আইন প্রণয়ন ছাড়া কিন্তু আমরা যেমন সতীদাহ প্রথা উচ্ছেদ করতে পারিনি, তেমনি বাল্যবিবাহ উচ্ছেদ করতে পারিনি। তা বাল্যবিবাহে যেমন আগে অনেক ছোটবেলায় বিয়ে হয়ে যেত, এখন আমরা আইনের মাধ্যমে কি করেছি সরকার যে একটা মেয়ের জন্য বিয়ের বয়স নির্ধারণ করে দিয়েছে 18 বছর, এবং ছেলেদের জন্য বিয়ের বয়স নির্ধারণ করেছে 21 বছর, তাই না? তো এরকম বিয়ের বয়স নির্ধারণের মাধ্যমে, অর্থাৎ এই বয়স সীমার বাইরে কারোর যদি বিয়ে হয়, আইনগতভাবে তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে। অর্থাৎ এই রাষ্ট্রীয় ব্যবস্থা ছাড়া, রাষ্ট্রীয় আইন প্রণয়ন ছাড়া আসলে রাষ্ট্রের কল্যাণ অনেক সময় সম্ভব হয় না। হ্যাঁ, তাই সামাজিক আইন প্রণয়নের ছাড়া সতীদাহ প্রথা যেমন হচ্ছে বাল্যবিবাহ, যৌতুক প্রথা ইত্যাদি মোকাবেলা করা সম্ভব হয়নি, তেমনি প্রত্যেকটা মুহূর্তেই অনেক মানে অবাঞ্ছিত ক্ষতিকর স্বার্থপর আচরণ রোধ করার জন্য সামাজিক আইন প্রণয়ন করা হয়েছে। সামাজিক আইন আর কি করে, অপরিকল্পিত পরিবর্তন রোধ করে। সমাজে যে কোনো অপরিকল্পিত পরিবর্তন আইন প্রণয়নের মাধ্যমে রোধ হয়। যেমন হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন আগে ছিল না, এতে কি হয়, পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। এরপরে অপরিকল্পিত পরিবর্তন, তখন তাদের এই ধরনের বিশৃঙ্খল জীবন থেকে সুন্দর জীবনে ফিরানোর জন্য 2012 সালে কিন্তু হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন প্রচলন করা হয়েছে। অর্থাৎ সমাজ এরকম করে যখন যেটা প্রয়োজন হয়, রাষ্ট্র সেই অপরিকল্পিত পরিবর্তন রোধ করার জন্য সামাজিক আইন প্রণয়ন করে, যাতে মানুষ সমাজের সাথে সুন্দরভাবে সামঞ্জস্য বিধানে সক্ষম হয়। তো এতক্ষণ আমরা সামাজিক আইনের কি কি লক্ষ্য উদ্দেশ্য দেখলাম, আমরা একটু পয়েন্ট করে লিখে নেই। প্রতিটা পয়েন্ট যদি আমরা লিখে নিই সাথে সাথে, তাহলে কিন্তু আমাদের পড়াগুলো অনেক সহজেই কি আয়ত্ত করতে পারবো। সামাজিক আইনের লক্ষ্য ও উদ্দেশ্য কি? 1 নম্বর, সুনিয়ন্ত্রিত কি সমাজ কাঠামো সৃষ্টি। 2 নম্বর, সুশৃঙ্খল সমাজ তৈরি। 3 নম্বর, প্রত্যেক ব্যক্তির ন্যায্য অধিকার সংরক্ষণ। 4 নম্বর, সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করা। 5 নম্বর, অবাঞ্ছিত অবস্থা রোধ করা।
6 নম্বর বাঞ্ছিত সমাজ কাঠামো গঠন। 7 নম্বর দিতে পারো আচার আচরণ, মানুষের উচ্ছৃঙ্খল আচার আচরণ নিয়ন্ত্রণ। 8 নম্বরে দিতে পারো ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের প্রতি সচেতনতা সৃষ্টি। 9 নম্বর দিতে পারো ক্ষতিকর প্রথার উচ্ছেদ সাধন। এবং 10 নম্বর দিতে পারো বিভিন্ন ধরনের অপরিকল্পিত পরিবর্তন রোধ। এরকম করে আমরা কিন্তু 10টা পয়েন্ট জেনে গেলাম যে সামাজিক আইনের মূলত লক্ষ্য আর উদ্দেশ্যগুলো কি কি। নেক্সট, এখন আমরা সামাজিক আইনের লক্ষ্য উদ্দেশ্য জানলাম। এই চ্যাপ্টারে আছে কি কি সামাজিক আইন ও সমাজকর্ম, তাহলে আমরা বিভিন্ন আইন সম্পর্কেও কিন্তু জানবো। তো এই চ্যাপ্টারে অনেকগুলো আইন সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আজকে আমরা 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ সম্পর্কে জানব। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961, এটা মূলত মুসলিমদের জন্য প্রণীত একটি আইন, যারা মুসলিম বা ইসলামিক বিধিনিষেধের মাধ্যমে বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এখানে মূলত স্বামী স্ত্রীর এই আইনে মূলত স্বামী স্ত্রীর সম্পর্ক, বিবাহ, তালাক, ভরণ পোষণ, উত্তরাধিকার ইত্যাদি বিষয় নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আইনটি যেমন একদিকে শিশু কল্যাণ, নারী কল্যাণ ও পাশাপাশি এটি একটি নিরাপত্তামূলক সামাজিক আইন। এটি শুধু মুসলিম আইনও নয়, শিশু কল্যাণ, নারী কল্যাণ ও নিরাপত্তামূলক একটি সামাজিক আইন। আমরা এই আইনের ধারা জানার পূর্বে প্রথমে একটু বিভিন্ন এটার প্রেক্ষাপট বা পটভূমিটা একটু দেখে আসি। এই আইন প্রণয়ন করেন ফিল্ড মার্শাল পাকিস্তান সময়ে। পাকিস্তান শাসন আমলে এই ফিল্ড মার্শাল আইয়ুব খান এই আইনটি প্রণয়ন করেন, মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন। উনি 2 মার্চ 1961 সালে এই আইন ইমার্জেন্সি বেসিসে জারি করেন। পরবর্তীতে এই আইনটি কার্যকর হয় 1961 সালের 15 জুলাই। তবে এই আইনটি বাংলাদেশ স্বাধীন হবার পরেও তা বলবৎ রয়েছে। এই অধ্যাদেশটির দীর্ঘ শিরোনামের প্রস্তাবনায় বলা হয়েছিল, মুসলিম বিবাহ ও পারিবারিক আইনে এই মুসলিমদের বিভিন্ন নিয়মকানুন কার্যকর করার উদ্দেশ্যে এই অধ্যাদেশটি প্রণীত হয়। তবে এই আইনের 3 নম্বর ধারা একটি যুগান্তকারী কথা বলা হয়েছে, যে দেশে বলবৎ থাকা অন্য যে কোনো আইন প্রথা রীতি থাকা সত্ত্বেও এই অধ্যাদেশটি সব আইনের উপরেই বলবৎ থাকবে, কার্যকর থাকবে। অর্থাৎ অন্য যে কোনো আইনই থাকুক না কেন, এই আইনটি সবগুলো আইনের উপরেই কার্যকর থাকবে। এই অধ্যাদেশটি কার্যকর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মুসলমানদের মধ্যে উত্তরাধিকার অর্থাৎ ওয়ারিস যাকে বলে, বহুবিবাহ অর্থাৎ কয়েকটি বিয়ে, তালাক, দেনমোহর, ভরণ পোষণ ইত্যাদি সংক্রান্ত যেসব মুসলিম আইন প্রচলিত ছিল তা কারেকশনের মাধ্যমে এই অধ্যাদেশে নতুন করে কিছু আইনের সংশোধন করে প্রয়োগ করা হয় এবং তা মূলত বঞ্চিত মুসলিম নারী ও শিশুদের কল্যাণের উদ্দেশ্যে প্রণয়ন করা হয়। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে 1961 সালে এই আইনের মূল বিষয়গুলো তুলে ধরা হলো। প্রথম ধারায় এটা ধারা নাম্বার 1 নয়, জাস্ট আমি পয়েন্ট আউট করেছি। এই আইনের প্রথম ধারাটা এই 1 নম্বর পয়েন্টের আগে যাওয়ার আগে আমরা একটু বলে নিই। প্রথম ধারা 1-এ সাধারণত যে আইনের নাম থাকে, যে আইনের নামটা কি হয় ধারা 1-এ তা থাকে, আর থাকে হচ্ছে কোথায় কোথায় এই আইন বলবৎ হবে এবং সারা বাংলাদেশের কোথায় কোথায় প্রযোজ্য হবে। ধারা 1 নম্বর আইন ধারা 1-এ তার সাধারণত ব্যাখ্যা করা হয়। আর ধারা 2-এ 1961 সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে ধারা 2-এ সাধারণ দেয়া আছে চেয়ারম্যান কাকে বলে, সালিশ পরিষদ কাকে বলে, উত্তরাধিকার কাকে বলে ইত্যাদি ধরনের সংজ্ঞায়িত করা হয়েছে। ইম্পর্টেন্ট টপিকসগুলো ধারা 2-এ সংজ্ঞায়িত করা হয়েছে। ধারা 3-এ সংজ্ঞায়িত করা হয়েছে
এই আইনের গুরুত্বপূর্ণ বিষয়টি, যেমন এই আইনে বলা হয়েছে যে এই আইন অন্যান্য আইনের উপরেও বলবৎ থাকবে, অন্যান্য আইনের উপর এই আইন কার্যকর হবে। অন্য যত আইনই থাকুক না কেন, নিয়ম কানুন থাকুক না কেন, এই আইন যেখানে, এই আইনের ধারাটাই সর্বপ্রথম, এই আইনের গুরুত্ব সবার উপরে বলবৎ হবে। এবার আমরা ধারার সিরিয়ালি বাদ দিয়ে জাস্ট এই আইনের উল্লেখযোগ্য বিষয়গুলো সম্পর্কে জানবো। 1 নম্বর, সালিসি কাউন্সিল গঠন। এই সালিসি কাউন্সিল গঠনটা কি? সালিস মানে কি? বিচার বসানোর একটা প্রক্রিয়া। হ্যাঁ, অনেকজন মানুষ থাকবে, মুরব্বী থাকবে, যার মাধ্যমে বিচার সালিস হয়। হ্যাঁ, এখানে মুরব্বী কারা থাকবে বা কে বিচার করবে, হ্যাঁ, কার বিচার করবে, কি বিচার করবে, এই ধরনের বিষয়গুলো নিয়ে একটা সালিসি কাউন্সিল গঠন করা হয়। যেমন কেউ যদি, কোনো ছেলে যদি দুটো বিয়ে করতে চায়, তাকে চাইলেই সে বিয়ে করতে পারবে না, বা তালাক দিতে চাইলেই মুখে তালাক 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 এবার বলে দিলে কিন্তু তালাক হবে না। তাহলে কি, সর্বপ্রথম তাকে তালাক দিতে চাইলে সর্বপ্রথম চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। হ্যাঁ, চেয়ারম্যান তার এবং তার স্ত্রীকেও তার লিখিত নোটিশটা পাঠাতে হবে, চেয়ারম্যানের কাছেও এক কপি পাঠাতে হবে। এই যে মিডিয়ার মাধ্যমে, এই যে বিচার সালিশ প্রক্রিয়ার মাধ্যমে যে করা হয়, এইটাকে বলা হয় সালিসি কাউন্সিল গঠন। অর্থাৎ কোনো একটা কাউন্সিল গঠন হবে, সেই কাউন্সিলের মাধ্যমে তালাক প্রক্রিয়া অথবা বহু বিবাহ প্রক্রিয়া বা খরপোশ ইত্যাদির মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো কার্যকর হবে। 2 নম্বর, মুসলিম উত্তরাধিকার। এই আইনের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উত্তরাধিকার, অর্থাৎ কোন সন্তান কতটুকু সম্পদ পাবে। মুসলিমদের যেমন ছেলেরা কতটুকু সম্পদ পাবে, বাবা মারা গেলে মেয়েরা কতটুকু সম্পদ পাবে, বা তার স্ত্রী কতটুকু সম্পদ পাবে। এই ধর্মমত অনুসারে, ইসলাম ধর্মমত অনুসারে, কোন স্ত্রী স্বামী মারা যাওয়ার আগে তার সম্পদের লিখে না দিয়ে গেলে তার সম্পদের অংশীদার হয় না জীবিত অবস্থায়। তো হাজবেন্ড মারা গেলে তার স্ত্রী তার হাজবেন্ডের টোটাল সম্পদের, এই ইসলামিক ধারা অনুসারে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে টোটাল সম্পদের 8/1 মালিকানা হবে স্ত্রী। এবং তার যদি পুত্র সন্তান থাকে, তার পুত্র সন্তান এই আইনের ধারা অনুসারে পুত্র সন্তান তার সম্পদের মালিক হবেন। ধরো ওই লোকের 1 ছেলে 1 মেয়ে আছে, তাহলে টোটাল সম্পদকে প্রথমে 8 ভাগে ভাগ করতে হবে। 8/1 অংশ যাবে তার স্ত্রীর নামে, পরে বাকি যে 7 অংশ থাকবে, 8/1 চলে গেলে যেই বাকিটুকু থাকবে 7, সেই 7টাকে 1 ছেলে এবং মেয়ের মাঝে ভাগ করতে হবে। কিভাবে? ছেলে পাবে বাকি 7-এর 7কে আবার 3টা ভাগে ভাগ করতে হবে, ভাগ করে ছেলে পাবে 2 ভাগ এবং মেয়ে পাবে 1 ভাগ। হ্যাঁ, তো এভাবে অর্থাৎ ছেলেরা মেয়েদের ডাবল সম্পদ পাবে এই ইসলামিক উত্তরাধিকার আইন অনুসারে। তাহলে প্রথমে কি করতে হবে? মায়ের ভাগটা দিতে হবে আইন অনুসারে। মা তার সম্পদ, তার স্বামীর সম্পদের ভাগ পাবে 8/1 অংশ, তারপর তার সন্তানদের মধ্যে ভাগ বাটোয়ারা হবে উত্তরাধিকার আইন অনুসারে। এই আইন অনুসারে 1961 সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে তার সম্পদ এভাবে বন্টন হবে। অর্থাৎ ছেলেরা পাবে মেয়েদের দ্বিগুণ, মেয়েরা পাবে ছেলেদের হাফ, অর্ধেক। তো এই আইনের মাধ্যমে এটাকে সুনির্দিষ্টভাবে নির্ধারিত করা হয়েছে যে সে কে কতটুকু পাবে। কেউ যদি কোনো মেয়েকে যদি তার ভাই তার বাবার সম্পদের অংশ দিতে না চায়, বাবা মারা গেলে, তখন মেয়ে কিন্তু ইচ্ছা করলে এই আইন অনুসারে মামলা করলে তার সম্পদের ভাগ সে পাবে। সেম এরকম মাও বা অন্যান্য কেউ যদি মনে করে যে আমাকে তো সম্পদ দিচ্ছে না, বা আমাকে আসলে উত্তরাধিকার আইন অনুসারে আমার ওয়ারিশে কতটুকু আসবে, তুমি ইচ্ছে করলে কোর্টে গিয়েও এটা ভাগ বাটোয়ারা করতে পারবে যে ইসলামিক রুলস অনুযায়ী মুসলিম পারিবারিক আইন অনুসারে আমার ভাগে কতটুকু আসবে। এই আইন তোমাকে বা আমাদের প্রত্যেককে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই আইন অনুসারে। নেক্সটে আমরা আরেকটা ধারা দেখি। এই আইনের উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে বহু বিবাহ সম্পর্কে কিছু বিধিনিষেধ আরোপ করা। চাইলেই কেউ হুট করে এক স্ত্রী থাকা অবস্থায় আরেকজন স্ত্রীকে বিয়ে করতে পারবে না। তাহলে আইনগতভাবে তাকে জেল এবং আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডিত করতে পারে আদালত। কিভাবে এক্ষেত্রে তাহলে বহু বিবাহ করতে চাইলে কি করতে হবে? প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। এখন কিভাবে অনুমতি নিবে? অনুমতি নেওয়ার মাধ্যমটা হচ্ছে চেয়ারম্যানকে জানাতে হবে। চেয়ারম্যানের সামনে স্ত্রী লিখিতভাবে দিবে যে তার অনুমতি আছে, এবং সেক্ষেত্রে তার প্রথম স্ত্রীকে কোনো প্রকার জোর জবরদস্তি বা অন্যান্য কোনো রকম চাপ প্রয়োগ করার সুযোগ নেই। এবং তখন
সে সেক্ষেত্রে সবার সামনে অনুমতি দিলে তবে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে। এছাড়াও দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে যদি স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হয় বা মানসিকভাবে অক্ষম থাকে বা বিভিন্ন ধরনের অসুস্থ থাকে, তবেও চেয়ারম্যানকে জানানোর মাধ্যমেও তোমাকে আরেকজন দ্বিতীয় বিয়ে করতে পারবে। আদারওয়াইজ কেউ যদি এই ধরনের নিয়মগুলো না মেনে দ্বিতীয় বিয়ে করে, মানে প্রথম স্ত্রীকে না জানিয়ে, তবে তাকে আইনের তাকে বিভিন্ন ধরনের 1 বছরের জেল এবং আর্থিক 5,000 টাকা জরিমানা অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে সে দণ্ডিত হবে। আচ্ছা, এরপরে একটা উল্লেখযোগ্য বিষয় আমরা দেখি, দেখো বিবাহ রেজিস্ট্রি। আচ্ছা, এখনকার দিনে সবাই তো বিয়ে ক্ষেত্রে যায়, তাই না? তো বউ দেখা যাচ্ছে যে যেই পাত্রী থাকে তাকে কি করা হয়, সাইন করতে দেখতে পাই আমরা একটা খাতায়, রেজিস্টারে, সবুজ খাতায়, তাই না? আবার ছেলেদেরকেও কিন্তু আমরা সাইন করতে দেখতে পাই, সেটাকে কি বলে, রেজিস্ট্রি। হ্যাঁ, এখানে উকিল কি করে বিয়ে রেজিস্ট্রি করে, সরকারি খাতায় তার নাম নিবন্ধিত হয় এবং সেক্ষেত্রে বিয়ে রেজিস্ট্রি করা বাংলাদেশের আইন অনুসারে, অর্থাৎ 1961 সালে মুসলিম পারিবারিক আইন অনুসারে বিবাহ রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। বিবাহ রেজিস্ট্রি ছাড়া কেউ কিন্তু আসলে তুমি বলতে পারবে না যে তুমি তার স্ত্রী, বা কেউ বলতে পারবে না ও আমার স্ত্রী বা সে তার স্বামী। বিবাহ রেজিস্ট্রি ছাড়া বাংলাদেশের আইন অনুসারে এটা কখনোই প্রমাণিত হবে না। আর এছাড়াও যদি বিবাহ রেজিস্ট্রি ছাড়া মানে কেউ বিয়ে করে থাকে, শুধু হুজুর দিয়ে এরকম করে বিয়ে করলো, তাহলে কিন্তু সে উত্তরাধিকার, বিভিন্ন কোনো কারণে হাজবেন্ড মারা গেল, সে কিন্তু উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে। তার স্বামীর থেকে যে অংশ পেত সেটা থেকে সে বঞ্চিত হবে, কেননা তোমার তো প্রমাণ নেই। বিবাহ রেজিস্ট্রি হচ্ছে একটা কি প্রমাণ, হ্যাঁ, যে মুসলিম পারিবারিক আইনত দেশে এখানে একটা প্রমাণ যে সে তার স্ত্রী বা সে তার স্বামী। তাহলে বিবাহ রেজিস্ট্রি করা এই আইন অনুসারে মানে একটি উল্লেখযোগ্য বিষয়, বাধ্যতামূলক বিষয়, বিবাহ রেজিস্ট্রি করতেই হবে। আচ্ছা, এরপরে এই আইনের আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই আইনের নির্ধারণ মানে সুনির্দিষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে কিভাবে তালাক দিবে। হ্যাঁ, তালাকের মাধ্যমে কিভাবে বিবাহ বিচ্ছেদ হবে। আগেরকার সময় কি ছিল, এক সময় আমরা দেখতাম মুভি কাটিং এ তালাক 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 বলে তালাক দিয়ে দিত, তাই না? তাহলে আসলে এভাবে কিন্তু তালাক দেওয়ার সুযোগ নেই। তাহলে মুসলিম পারিবারিক আইন অনুসারে তালাক দিতে হলে কিভাবে তালাক দিতে হবে, তোমাকে তালাক দিতে চাইলে বা বিবাহ বিচ্ছেদ করতে চাইলে এই আইন অনুসারে সর্বপ্রথম চেয়ারম্যানকে নোটিশ পাঠাতে হবে বা চেয়ারম্যানের কাছে লিখিতভাবে দিতে হবে এবং তোমাকে কারণ দর্শাতে হবে কেন তুমি তাকে তালাক দিতে চাচ্ছ। হ্যাঁ, কারণ এবং এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিভিন্ন মানসিক ভাবে সে অসুস্থ থাকতে পারে, শারীরিক ভাবে অসুস্থ থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের মতের মিল না হতে পারে, স্পেসিফিক ভাবে কারণগুলো ব্যাখ্যা করতে হবে এবং সেই তালাকের নোটিশ চেয়ারম্যানের পাশাপাশি স্ত্রীর কাছেও পৌঁছাতে হবে। স্ত্রীর কাছে যদি তালাকের কপি না পাঠানো হয় এবং এই আইনের সরাসরি এমনি সে ছেড়ে চলে গেল, তবে তাকে আইন অনুসারে 1 বছরের কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানা অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে সে দণ্ডিত হবে। এই চেয়ারম্যানের কাছে বা স্ত্রীর কাছে নোটিশ না পাঠালে এটা একটা এই জরিমানা তার হবে। এই আইনগতভাবে সে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। তাহলে তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করতে হলে আমরা যারাই করবে তখন এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যাবে। আচ্ছা, তালাক ব্যতীত অন্যান্য ভাবে বিবাহ বিচ্ছেদ কি, ওই যে যেটা বললাম তালাক ব্যতীত, যেটা ওই যে মানসিক ভাবে অসুস্থ হলে বা শারীরিক ভাবে অসুস্থ হলে, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো আসলে ব্যাখ্যা করে তারপর নোটিশ প্রদানের মাধ্যমেও অর্থাৎ তালাক দিতে হবে। আচ্ছা, এবার তালাক তো দিল, এবার কি হবে, খরপোশ না? তো খরপোশ মানে কি, ভরণ পোষণ। খরপোশ এখানে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সন্তানদের জন্য আর একটি হচ্ছে স্ত্রীর জন্য। বিয়ের আগে, তালাকের আগে, তালাক ছাড়াই কোন স্বামী তার স্ত্রীর এই আইন অনুসারে বিবাহ রেজিস্ট্রি যখন করে, সবাই দেখবে যে বিবাহ রেজিস্ট্রি খাতায় লেখা আছে স্পষ্টভাবে স্ত্রীর সমস্ত ভরণ পোষণ খরচ তার স্বামী বহন করবে। তো এই ভরণ পোষণ বা খরচকে বলা হয় খরপোশ। কেউ যদি এই ভরণ পোষণ না দেয়, স্ত্রী চাইলে আদালতে এই ভরণ পোষণ দাবি করতে পারে বা যখন না দিবে তখন আইনগতভাবে আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়াও যখন কারো তালাক হয়ে যাবে প্রথম 2 মাস তাকে খরচ দিতে বাধ্য থাকবে। এমনকি তার স্ত্রী, ওই দম্পতির যদি তালাক হয়েও যায় সেক্ষেত্রে তার সন্তানদের দায়িত্ব কে নেবে? সন্তানের দায়িত্ব আদালত কর্তৃক নির্ধারিত হবে সন্তানের বয়স ভেদে। এছাড়াও সমস্ত ভরণ পোষণ খরচ যার কাছেই থাকুক না কেন বাবাই বহন করবে সমস্ত সময়।
এটা হচ্ছে বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সালের নিয়ম। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দেনমোহর। 1961 সালে মুসলিম আইন অনুসারে আমরা 1961 সালে মুসলিম আইন অনুসারে বাধ্যতামূলকভাবে দেনমোহর বিধান রয়েছে। এই আইন অনুসারে স্বামী তার স্ত্রীকে দেনমোহর দিতে বাধ্য থাকবে এবং সেই দেনমোহর প্রত্যেকে এবং সেই দেনমোহর স্ত্রী চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। কেউ যদি দেনমোহর না দেয়, স্ত্রী যদি দাবি করে এবং আদালতে সেই দেনমোহর যদি সে দাবি করে, তবে তাকে সেই দেনমোহর দিতে বাধ্য থাকবে। এছাড়াও কোনো লোক যদি দুটো বিয়ে করে, তাকে দোনো স্ত্রীর দেনমোহরও সাথে সাথে পরিশোধ করতে হবে। এছাড়া তারা যদি দেনমোহর পরিশোধ না করে, সে আইন অনুসারে তার শাস্তি আদালত কর্তৃক নির্ধারিত হবে। এরপরে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা দেখতে পাই। কি পয়েন্টের নামটা কি দেওয়া হয়েছে? বিবাহের বয়স, তাই না? আচ্ছা, বিবাহের বয়স কত? হ্যাঁ, কমেন্টসের মাধ্যমে জানিও যে তোমাদের কতটুকু ধারণা আছে, বা আমার এই লেকচারটা শোনার আগে তোমাদের ধারণা ছিল কি ছিল না। আমরা ক্লাসেও কিন্তু পড়িয়েছি বিবাহের বয়স কত। বাংলাদেশের আইন অনুসারে মেয়েদের জন্য একটি নির্ধারিত বিয়ের বয়স আছে। বিয়ের বয়সটা হলো কত? মেয়েদের 18 বছর আগে তার বিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ বিবাহ যে রেজিস্ট্রি খাতায় তার বিবাহের জাতীয় পরিচয় পত্র ইত্যাদি প্রমাণ থাকতে হবে যে তার 18 বছর হয়েছে। প্রমাণ ছাড়া কিন্তু বিবাহ রেজিস্ট্রি করতে পারবে না কাজী। আর ছেলেদের ক্ষেত্রে বিয়ের বয়স হচ্ছে কত? 21 বছর। হ্যাঁ, 21 বছরের একটি প্রমাণ থাকতে হবে। প্রমাণ ছাড়া কোনো কাজী যদি বিবাহ রেজিস্ট্রি করে, তবে তার জন্য শাস্তির বিধান আছে। হ্যাঁ, তাহলে বিয়ের বয়স বাংলাদেশের আইন অনুসারে মেয়েদের জন্য কত? 18 বছর। আর ছেলেদের জন্য বিয়ের বয়স কত? 21 বছর। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় এই আইনের জন্য, এই আইন অন্যান্য আইনের উপর কার্যকর থাকবে। অন্য যত আইনই থাকুক না কেন, এই আইন সবগুলো আইনের উপরে কার্যকরী হবে, অর্থাৎ বলবৎ হবে। যে আইন যেই রুলসে দেওয়া থাকুক না কেন, সব আইনের উপরে থাকবে এই আইন। এই রিলেটেড আইন, যেমন ধর বিবাহ রেজিস্ট্রি বা বহু বিবাহ বা মুসলিম উত্তরাধিকার, সালিশ কাউন্সিল ইত্যাদি বিষয়গুলো, টোটাল বিষয়গুলো যাই থাকুক না কেন অন্যান্য আইনে, বা তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ, বা তালাক ব্যতীত অন্যান্য ভাবে বিবাহ বিচ্ছেদ, বা খরপোশ বা ভরণ পোষণ বা দেনমোহর, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো যাই অন্যান্য জায়গায় যেমনই থাকুক না কেন, সবকিছুর উপরে এই আইন কার্যকর থাকবে। অর্থাৎ আমরা মুসলিম পারিবারিক আইন 1961 সালের অধ্যাদেশের ধারাগুলো আবার, ধারার উল্লেখযোগ্য বিষয়গুলো আবার আমরা একটু রিভিউতে যাই। সর্বপ্রথম ধারা 1 এখানে নাই, এখানে আমি ধারা সিরিয়ালি ধারা কথাটা বলে নিয়ে বলেছি উল্লেখযোগ্য বিষয়, মূল বিষয়গুলো তুলে ধরেছি। তবু আমরা ধারা কথাটা একটু লিখে বলে, তোমরা একটু হাতে নোট নিতে পারো। পরবর্তী ধারা কি থাকবে? এই আইন কোথায় কোথায় কার্যকর হবে? অর্থাৎ মুসলিম পারিবারিক আইন 1961 সালের অধ্যাদেশ সমস্ত বাংলাদেশের সমস্ত মুসলিম নাগরিকদের জন্য প্রযোজ্য হবে, এবং এই আইনের নাম হবে কি? মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961। ধারা 1 এটা থাকবে। ধারা 2 কি থাকবে? সেই ধারা 2 থাকবে হচ্ছে বিভিন্ন ধরনের সংজ্ঞা। এই আইন কাকে কোন ভাবে সংজ্ঞায়িত করেছে, চেয়ারম্যান কাকে বলবে, সালিসি পরিষদ কাকে বলবে, উত্তরাধিকার কি, দেনমোহর কাকে বলে, খরপোশ কাকে বলে, তালাক কি, বিবাহ কি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কিন্তু এই আইনের মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়েছে ধারা 2-তে। ধারা 3 হচ্ছে যে কার্যকারিতা আর কি। এই আইন অন্যান্য আইনের উপর কার্যকর বা বহাল থাকবে বা বলবৎ থাকবে। এই আইন অর্থাৎ শক্তিশালী একটি আইন। হ্যাঁ, এরপরে আমরা উল্লেখযোগ্য কয়েকটি বিষয় আমরা এখানে দেখেছি, আবার একটু রিভিউতে যাচ্ছে। 1, সালিসি কাউন্সিল গঠন, অর্থাৎ কেউ যদি বহু বিবাহ করে ফেলে বা তালাক দিতে চায় বা বিয়ের বয়সের আগে বিয়ে করে, তখন এই সালিসি কাউন্সিল গঠনের মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের প্রমাণ সাপেক্ষে আদালতে বিভিন্ন তার বিষয়গুলোতে সে উঠাতে পারবে সালিসি কাউন্সিল গঠনের মাধ্যমে। এখন এখানে গ্রাম এলাকায় থাকবে চেয়ারম্যান, তার প্রধান, অন্যান্য মেম্বাররা এবং বিভিন্ন সদস্যদের মাধ্যমে এই সালিসি কাউন্সিল গঠন করা হয় এলাকা ভিত্তিক আর কি। তো আর কি কি আছে দেখো, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উত্তরাধিকার, অর্থাৎ কে কতটুকু সম্পদ পাবে এই আইনে কিন্তু স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয়েছে। আমরা আবার একটু আমরা একটু রিভিউ করি। কি কি, মা কতটুকু পাবে, স্বামী বেঁচে থাকা অবস্থায় কি তার কোন স্ত্রী এটা কি পাবে কি পাবে না? পাবে না, তাই না? আমি এটা বলেছি, কি বলেছে? স্ত্রী তার সম্পদ পাবে না, স্বামী সম্পদ কিন্তু পায় না। কখন পায়? যখন স্বামী মারা যায়। তবে স্বামী যদি লিখে দিয়ে দেয় সেটা আলাদা বিষয়।
জীবিত অবস্থায় লিখে দিলে সেটা, কিন্তু মারা গেলে কতটুকু পাবে? স্ত্রী পাবে তার টোটাল সম্পদের 8/1 এবং বাকি সন্তানরা তাদের মাঝে সম্পদ বন্টন হবে। কিভাবে বন্টন হবে? ছেলেরা পাবে সেই সম্পদের, বাকি সম্পদের মাকে দেওয়ার পরে বাকি সম্পদের মেয়েদের ডাবল পাবে, অর্থাৎ মেয়েরা যতটুকু পাবে তার ডাবল পাবে ছেলেরা। সবসময় এটা নিয়ম। যদি 1/1 থাকে, ওই টোটাল যতটুকু সম্পদ থাকবে সেই সম্পদের 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে মেয়ে, অর্থাৎ মেয়েদের ডাবল সম্পদ পাবে। কেউ যদি তার ভাই যদি তার বোনদেরকে ঠকায়, বোনরা কিন্তু এই আইনের মাধ্যমে কিন্তু মামলা করে তার যে প্রাপ্য হক, যে এই আইন অনুসারে যে সে যতটুকু প্রাপ্য ততটুকু সে কে পাবে। আচ্ছা, এরপরে আর কি কি দেখতে পেয়েছি? বহু বিবাহ। চাইলে কিন্তু একটা লোক ঠাস করে আরেকটা বিয়ে করে ফেলতে পারবে না। সেক্ষেত্রে তাকে কি করতে হবে? চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে। প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, তাদের কপি চেয়ারম্যানে বা সালিসি কাউন্সিলে জমা দিতে হবে। তারপর কিন্তু কি করবে? সে আরেকটা বিবাহ করতে পারবে যদি অনুমতি পায় এই আইন অনুসারে। এছাড়াও আর কি লাগবে? বিবাহ কিন্তু এই আইন অনুসারে বাধ্যতামূলক রেজিস্ট্রি করা। এই আইনে রেজিস্ট্রি ছাড়া বিয়ে বাংলাদেশ আইন অনুসারে গ্রহণযোগ্য হবে না। তাহলে এবং কোনো কাজে চাইলেই হুট করে বিবাহ রেজিস্ট্রি করতে পারবে না যদি বরকনের বয়স বাংলাদেশের আইন অনুসারে পারফেক্টলি না থাকে। যেমন এই আইনে কি বলা হয়েছে? বিয়ের বয়স থাকবে কত? মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর। কাজে কে যখন বিবাহ রেজিস্ট্রি করবে, সাইন করাবে, এর আগেই তার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সে নিশ্চিত হবে যে তার বিয়ের বয়সটা ঠিক আছে কি না। এরপরে কি? বিয়ের বয়সটা আমরা জানলাম, বিবাহ রেজিস্ট্রিও জানলাম। আর কি? চাইলেও হুট করে তালাক দিতে পারবে না। আগে যেমন তালাক 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 বলে দিয়ে যেমন তালাক হয়ে যেত, সেটা আসলে এই আইন অনুসারে সম্ভব নয়। তালাক দিতে হলেও তাকে স্ত্রীকে কপি দিতে হবে, চেয়ারম্যানের কাছে বরাবর নোটিশ প্রদান করতে হবে, স্ত্রীর কাছে নোটিশ পৌঁছাতে হবে, তারপর অনুমতি সাপেক্ষে বা তালাক কার্যকর হবে। এবং সেই তালাক কার্যকর হবে কখন? চেয়ারম্যানের কাছে নোটিশ পৌঁছানোরও 3 মাস পর। এর মধ্যে কাজে বা চেয়ারম্যান চেষ্টা করবে কি তাদের মধ্যে সমঝোতা করার, যাতে তালাক না হয়। তারপর যদি সমঝোতা না হয় তাদের দাম্পত্য জীবনে, তবে সেক্ষেত্রে তালাক আইনগতভাবে তখন তালাক হবে। আচ্ছা, এছাড়াও কিন্তু এই সিস্টেম ছাড়াও তালাক অনেকভাবে হতে পারে। যদি স্ত্রী মানসিকভাবে অসুস্থ থাকে খুব, বা স্ত্রী মারা যায়, তবে সে এগুলো প্রমাণ সাপেক্ষে আবার বিয়ে করতে পারবে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু সালিসি কাউন্সিল খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এছাড়া আমরা এই আইনে কি দেখতে পেয়েছি? খরপোশ, তাই না? যে খরপোশ কাকে কিভাবে দিবে? এই আইন অনুসারে স্বামী প্রত্যেক স্ত্রীর দায়িত্ব নিতে বাধ্য, কারণ যখন বিবাহ রেজিস্ট্রি হয়েছে ওখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে স্বামী কাকে ভরণ পোষণ দেবে। কাকে ভরণ পোষণ দেবে? স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে। আর যদি তালাক হয়ে যায়, সন্তানদের সমস্ত ভরণ পোষণও স্বামী দিতে বাধ্য থাকবে। আচ্ছা, এরপরে দেনমোহর। বিবাহ রেজিস্ট্রি করার সময় কিন্তু বিয়ের বয়সের পাশাপাশি কাজীকে আরেকটা জিনিস নিশ্চিত করতে হয়, তা হচ্ছে দেনমোহরের পরিমাণ এবং দেনমোহর তারা কতটুকু লেনদেন করলো। এটাও কিন্তু ওই বিবাহ রেজিস্ট্রি খাতায় স্পষ্ট করে আইন অনুসারে লিপিবদ্ধ করতে কাজী বাধ্য। এক্ষেত্রে স্ত্রী যদি দেনমোহর পুরোটা দাবি করে, স্বামী দিতে বাধ্য থাকবে। যদি না দেয়, স্ত্রী মামলার মাধ্যমেও দেনমোহর পেতে পারে। অর্থাৎ এই আইন কি করে? আসলে বিভিন্ন ধরনের যেমন ধরো খরপোশ বা বিভিন্ন উত্তরাধিকার, এই আইন কিন্তু আসলে দেখো শিশুদের বলো, সবারই বললো না কেন, কি অনেকখানি শিশু নারীদের জন্য একটা কল্যাণমূলক আইন। এছাড়াও একটা সামাজিক নিরাপত্তামূলক আইন, কারণ বিভিন্ন ভাবে দেখো উত্তরাধিকার নিশ্চিত করতেছে বিবাহ রেজিস্ট্রির মাধ্যমে বা বিয়ের বয়সের মাধ্যমে, একটা সামাজিক কল্যাণমূলক আইন, দেনমোহর পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো হচ্ছে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুসারে মুসলমানদের জন্য একটি। এছাড়া এই আইন যদি যখন ছিল না, তারা অনেকে দেনমোহর দিতই না, খরপোশ দিতই না, তালাক হয়ে যেত, কিন্তু কোনো খবর নাই, বাচ্চাদেরও খবর নিত নেই। কিন্তু এখন যেহেতু আইন আছে যে তালাক হয়ে গেল বাচ্চাদের খরপোশ বাবা দিতে বাধ্য। হ্যাঁ, এখন অর্থাৎ বাচ্চাদের জন্য আগে যেরকম চাইলেই যা ইচ্ছা তা করতে পারতো, এখন এই আইনের জন্য তা করতে পারে না। অর্থাৎ মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 মুসলমানদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আইন। এখন তোমাদের জন্য খুব একটি বাড়ির কাজ দিচ্ছি। না স্যার, ঠিক আছে। এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি। এই যে তোমাদের আইনের 1961 সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশটি পড়ালাম, এই আইনের ধারাগুলো ভালো করে দেখে এই আইনের গুরুত্বগুলো তোমরা ব্যাখ্যা করবে।
এবং গুরুত্বগুলো পয়েন্টের আলোকে ব্যাখ্যা করবে কিভাবে। যেমন তোমরা লিখবে গুরুত্ব কেন। 1 নম্বর গুরুত্ব তুমি দিতে পারো যে বাল্য বিবাহ রোধ, তাই না? কারণ এই আইনটা কি করেছে, বিয়ের বয়সটা কিন্তু কি নির্ধারণ করে দিয়েছে, চাইলেই কিন্তু ছোট বয়সে বিয়ে হবে না। তাহলে এই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমরা দিতে পারো কি, বাল্য বিবাহ রোধ। 2 নম্বর গুরুত্ব কি দিতে পারো, বহু বিবাহ রোধ। চাইলে কি একটা লোক এখানে বিয়ে করতে পারছে না এই আইন অনুসারে, তাই না? তো অন্যতম গুরুত্বপূর্ণ গুরুত্ব কি আইনের, বহু বিবাহ রোধ। আর কি দিতে পারো, এইখানেই তো পয়েন্টে আসলে দেয়াই আছে, তোমরা ইচ্ছা করলে এগুলো ব্যাখ্যা করতে পারবে সুন্দর মতো, যে উত্তরাধিকার নিশ্চিতকরণ মানে কে কতটুকু সম্পদ পাবে। এই আইন কিন্তু মানে সুস্পষ্ট ভাবে নির্ধারণ করে দিয়েছে কে কতটুকু সম্পদ পাবে। অর্থাৎ এই আইনের অন্যতম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উত্তরাধিকার নিশ্চিতকরণ। আর কি দেখো, বিয়ে আগে মুখে মুখে বিয়ে করে ফেলতো, কখন তালাক হয়ে যেত মুখে মুখে তালাক হয়ে যেত, তখন চাইলে কিন্তু এগুলো হয় না, সবকিছু কিন্তু সিস্টেম ওয়াইজ বিবাহ রেজিস্ট্রি করতে হয়, তালাকও কিন্তু রেজিস্ট্রি করতে হয়। অর্থাৎ প্রতিটা বিষয়ই এখানে গুরুত্বপূর্ণ। চাইলে ছেড়ে দিতে পারছে না, তালাক দিয়ে দিতে পারছে না। হ্যাঁ, আবার তালাক দিতে হলেও তাকে সমস্ত দেনমোহর, খরপোশ, ভরণ পোষণ ইত্যাদি বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমে তখন তাকে তালাক দিতে পারবে। অর্থাৎ এই আইন কিন্তু এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভূমিকা রাখছে। তাহলে তোমরা প্রত্যেকটা পয়েন্ট, এই যে বাল্য বিবাহ রোধ, বহু বিবাহ রোধ, তালাক রোধ বা বিবাহ রেজিস্ট্রি, হ্যাঁ, ভরপোষ বা কি ভরণ পোষণ, দেনমোহর ইত্যাদি বিষয়গুলো বা উত্তরাধিকার নিশ্চিত বা সম্পত্তির অধিকার নিশ্চিত ইত্যাদি বিষয়গুলো কিন্তু তোমরা পয়েন্ট আলোকে কি দিতে পারবা, ব্যাখ্যা করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা মেসেঞ্জারে কিন্তু যারা যারা থাকো আমাকে যে কয়েকজন গত ক্লাসে সাবমিট করেছো এরকম করে সাবমিট করবে মেসেঞ্জারে, হ্যাঁ, যে এই 1961 সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এর গুরুত্ব। তাহলে আবার একটু সম্পূর্ণ প্রথম ক্লাস থেকে আমরা একটু প্রথম পেজ থেকে আমরা একটু দেখে আসি আজকে আমরা কি কি পড়লাম। প্রথমে আমরা কি জেনেছি এই ক্লাসে, সর্বপ্রথম জেনেছি সামাজিক আইন কাকে বলে। একটু এক লাইন বলে যে রাষ্ট্রীয় সুশৃঙ্খল অবস্থা বজায় রাখার জন্য, রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখার জন্য, রাষ্ট্রের মানুষজন প্রত্যেকে যেন তার অধিকার পায় এবং সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এর জন্য রাষ্ট্র প্রণীত যে বিধিনিষেধ তাদেরকে বলা হয় কি সামাজিক আইন। আর কি দেখলাম, সামাজিক আইনের লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব। আমরা এখানে 10টা পয়েন্ট কিন্তু স্পেসিফিক ভাবে তখন বলেছি, আবার একটু বলে যায়। হ্যাঁ, এক, সামাজিক আইনের মূল উদ্দেশ্যটা কি, 1 নম্বর উদ্দেশ্য কি, সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল সমাজ গঠন। 2 নম্বর হচ্ছে প্রত্যেক ব্যক্তির ন্যায্য অধিকার সংরক্ষণ। 3 নম্বর উদ্দেশ্যটা আমরা কি দিয়েছিলাম, সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করা। 4 নম্বর কি, অবাঞ্ছিত অবস্থাটা রোধ করা। তারপর বাঞ্ছিত সমাজ কাঠামো গঠন। এরপরে দিয়েছে কি উশৃঙ্খল আচার-আচরণ নিয়ন্ত্রণ। তারপর নেক্সট পয়েন্ট দিয়েছে সামাজিক আইনের লক্ষ্য, উদ্দেশ্য বা গুরুত্ব, যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে, সামাজিক স্বার্থের প্রতি সচেতনতা সৃষ্টি, ক্ষতিকর প্রথার উচ্ছেদ সাধন, অপরিকল্পিত পরিবর্তন রোধ এবং সামঞ্জস্য বিধানে সক্ষম করা ইত্যাদি বিষয়গুলো হচ্ছে সামাজিক আইনের উদ্দেশ্য ও গুরুত্ব। এছাড়াও আমরা পড়েছি কি আজকে খুব ইম্পর্টেন্ট একটা আইন, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961, খুব ইম্পর্টেন্ট, মুসলিমদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা আইন। এই আইনটির আমরা প্রেক্ষাপট পড়েছি, কোন প্রেক্ষাপটে এই আইনটি প্রণীত হয়েছে, কার দ্বারা প্রণীত হয়েছে এবং কত সালে প্রণীত হয়েছে, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কত সালে কত তারিখ থেকে কার্যকর হয়েছে, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মার্ক করে রাখবা। যে যদি তোমাদের একটা এমসিকিউ আসলো যে 1961 সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কত তারিখ থেকে কার্যকর হয়েছে, অবশ্যই তোমরা বলবা 15 জুলাই। হ্যাঁ, যদিও এটা 2 মার্চে গ্যাজেটে দিয়েছে, কিন্তু এটা কার্যকর হয়েছে কত তারিখ থেকে, 15 জুলাই থেকে। তা আর কে এই আইনটা প্রণয়ন করেছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে থাকবে। এছাড়াও আমরা যে বিষয়গুলো আজকে জেনেছি, দেখো পয়েন্টগুলো আমরা দেখি। 1 নম্বর কি দিয়েছি, সালিসি কাউন্সিল গঠন। এই আইনে চাইলে যে কেউ ইচ্ছা করলে যে কোনো ভাবে তালাক বা বিবাহ বা বহু বিবাহ করতে পারবে না বা উত্তরাধিকার থেকে তাকে ঠকাতে পারবে না, এর জন্য একটা সালিসি কাউন্সিল থাকবে এই আইন অনুসারে। এছাড়া থাকবে উত্তরাধিকার নিশ্চিতকরণ অর্থাৎ সম্পত্তির ভাগ বন্টন ইত্যাদি এই আইনে নির্ধারণ করা হয়েছে সুস্পষ্ট ভাবে। হ্যাঁ, কেউ যদি ঠকায়, যে এই আইনে তোমরা একটু ইচ্ছা করলে, এখন তো গুগল অনেক ইজি, সার্চ করলেই দেখতে পাবে যে সম্পত্তির ভাগ বাটোয়ারাটা কিভাবে। আমি তো বলেই দিয়েছি যে স্ত্রী পাবে 8-এর 1 অংশ,
স্বামী মারা গেলে, আর বাকিটুকু ছেলেরা পাবে, মেয়েদের ডাবল, মেয়েরা পাবে ছেলেদের হাফ। হ্যাঁ, এই আইনে তোমাদেরকে স্পষ্টভাবে সম্পত্তির বাঁটোয়ারাটা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বহু বিবাহ নিয়ন্ত্রণ করা হয়েছে এই আইনের মাধ্যমে। চাইলে কেউ হুট করে আরেকটা বিয়ে করে ফেলতে পারবে না। করতে হলেও তাকে কয়েকটি সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, লিখিত অনুমতি, এবং সেই অনুমতি চেয়ারম্যানের সামনে লিখিতভাবে দিতে হবে, চেয়ারম্যানের কাছে যেতে হবে, তারপর তার এভাবে অনুমতি মিলবে। এরকম সেম আরো কয়েকটি ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা এই আইনে দেখতে পেয়েছি। কি কি? বিবাহ রেজিস্ট্রি। আইনে উল্লেখযোগ্য বিষয় কি? বিবাহ রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। যে বিয়ের মধ্যে আমরা যেটা দেখতে পাই, একটা খাতায় কাজে কি করে, রেজিস্ট্রি করায়, তাই না? তো ছেলে আর মেয়ে দুজনকে বিবাহ হয়ে এই আইন অনুসারে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। তালাক চাইলেও কিন্তু হুট করে কেউ তালাক 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 বলে তালাক দিতে পারবে না। তাহলে তালাক দেওয়ার সময় কিন্তু ওই চেয়ারম্যান বরাবর এবং তার স্ত্রী, যে স্ত্রী তালাক দিতে চাচ্ছে, তাকে কিন্তু তালাকের একটা নোটিশ পাঠাতে হবে। আর যদি কেউ এই ধরনের আইনের কথা পালন না করে, এভাবে তালাকের মাধ্যম না যায়, তখন আদালত তাকে কি শাস্তি দেবে? 1 বছর কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করবে। তাহলে তালাক চাইলে কিন্তু হুট করে দিতে পারবে না, এভাবে সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। এছাড়া এই আইন খরপোশ অথবা ভরণ পোষণ সম্পর্কেও তার অধিকারকে নিশ্চিত করে, অর্থাৎ নারীদের যে স্বামীরা সমস্ত ব্যয়ভার বহন করবে, এই আইন সেটা নিশ্চিত করেছে। এছাড়াও দেনমোহর, বিয়ের মধ্যে যে দেনমোহর, সেই কোনো মহিলা যদি দেনমোহর চায়, চাহিবা মাত্র দিতে বাধ্য, যেটা আমরা টাকায় লেখা দেখি, এরকম করে কিন্তু এই আইন বাধ্যতামূলক ভাবে দিয়েছে। দেনমোহর দিতে বাধ্য থাকবে, অর্থাৎ চা মাত্র দিতে বাধ্য থাকবে। কেউ যদি না দেয়, তাহলে আইনের আশ্রয় নিলে সে পুরোটাই পাবে। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি এই আইনে? বিয়ের বয়স, তাই না? 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে মেয়েদের ও ছেলেদের বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে। মেয়েদের 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর বিয়ে বাধ্যতামূলক। এবং বিয়ে রেজিস্ট্রি করার সময় কাজে কি করবে? তাদের বিয়ের বয়স নিশ্চিত করবে জাতীয় পরিচয়পত্র মাধ্যমে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা কি? এই আইনের অন্যতম একটা বিষয় হচ্ছে, এই আইন অন্যান্য সকল আইনের উপরে কার্যকর হবে। আর তোমাদের হোমওয়ার্ক কি দিয়েছে? মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের যে ধারাগুলো পড়ালাম আজকে, এর গুরুত্ব তোমরা ব্যাখ্যা করে আমাকে মেসেঞ্জারে সাবমিট করবে। পয়েন্টের আলোকে ব্যাখ্যা করবে। যেখানে 2-1টা উদাহরণ কিন্তু আমি দিয়ে দিয়েছি। কি 2-1টা উদাহরণ? একটা উদাহরণ দিয়েছি যে বাল্য বিবাহ রোধ, ওই যে বয়স নির্ধারণের মাধ্যমে চাইলে আগে বিয়ে দিতে পারবে না, আবার চাইলেই বহু বিবাহ করতে পারবে না। হ্যাঁ, বহু বিবাহ রোধ এটাও দিতে পারবে। তারপর উত্তরাধিকার নিশ্চিতকরণ, এটাও একটা পয়েন্ট দিতে পারবে। এরকম করে পয়েন্টের আলোকে তোমরা আমাকে পয়েন্টগুলো অন্তত হলেও লিখে মেসেঞ্জার করবে। যারা যারা আমাকে আগেও দিয়েছো, কয়েকদিন আগে, এরকম করে আমাকে হোমওয়ার্কটা জমা দিবে। তো আজকের মতো এতটুকুই রইল। তো সবাই ভালো থাকো। নেক্সট ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের বাকি আইনগুলো নিয়ে আসবো। 1974 সালের শিশু আইন, 1980 সালের যৌতুক নিরোধ আইন, এবং 1983 সালের নারী নির্যাতন অধ্যাদেশ ইত্যাদি নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।